Hello everyone, this is Sapu on behalf of SA Academy presenting you the basic English grammar course for the beginners. আমরা ইংলিশ গ্রামারের একদম শুরু থেকে ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে টোটাল গ্রামার কোর্সটিকে শেখানোর চেষ্টা করব। তাই ইংলিশ গ্রামার, তার সঙ্গে রাইটিং এবং আনসিন এবং অন্যান্য যেসব ক্লাস রয়েছে 5 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের সিন, সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব সিন, সেগুলোকে ভালোভাবে বোঝার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো কখনো তোমাদের মিস না হয়। আই প্রমিস ক্লাস 5 থেকে 12 পর্যন্ত যত রকমের গ্রামার আছে, গ্রামার, রাইটিং, আনসিন বা বিভিন্ন ক্লাসের সিন, আমি তোমাদের কভার করে দেব। গ্রামার, রাইটিং, এমন কোনো গ্রামার বা এমন কোনো রাইটিং যেগুলো তোমাদের সিলেবাসে আছে বাকি থাকবে না আমার শেখাতে। সুতরাং তোমরা যদি গ্রামার ফুল শিখতে চাও, তার সঙ্গে রাইটিং যদি ফুল শিখতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবা, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমাদের মিস না হয়। ওকে, তাহলে চলো এবার শুরু করা যাক। আমরা আজকে শিখব ইংলিশের বেসিক কিছু জিনিস, যেগুলো না শিখলেই নয়। ইতিমধ্যে তোমরা এগুলো অবশ্য অনেকে জানো, আগে থেকেই জানো, কিন্তু তাও একবার রিভাইজ করে নাও। আর যারা জানো না তারা জেনে নাও। আর এই জিনিসগুলো আমি যে জিনিসগুলো শিখাচ্ছি, সেগুলো তোমরা তোমাদের এক্সারসাইজ বুক বা খাতাতে নোট করে রাখবে, যাতে করে ভবিষ্যতে বা পরবর্তীতে তোমরা যখন রিভাইজ করবে, তোমরা যখন দেখবে, তখন তোমাদের যেন হয়রানি না হতে হয়। তোমরা তোমাদের এক্সারসাইজ বুকে নোট করে নেবে, ভিডিওটাকে পজ করবে, তারপরে এই লেখাগুলো নোট করে নেবে এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো নিজের মতন করে একটু নোট করে নেবে। সব কিছু তো আর বোর্ডে লিখিয়ে দেখানো সম্ভব না, সেজন্য একটু নিজের মতো করে নোট করে নেবে। তাহলে চলো শুরু করা যাক। আজ আমরা শেখাবো লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স। লেটার শিখতে হবে প্রথমে। লেটার শিখলে ওয়ার্ড তৈরি করা যাবে, আর ওয়ার্ড তৈরি করতে পারলে সেন্টেন্সও তৈরি করতে পারা যাবে। ইংলিশের প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের সম্পর্ক রয়েছে। আরেকবার বলেছি যে তোমরা কখনোই এই জিনিসগুলোকে নোট করতে ভুলবে না, অবশ্যই নোট করে রাখবে। আমি তোমাদের প্রথম থেকে একদম গ্রামারে যত যা কিছু লাগে সব আমরা এই চ্যানেলের মধ্যে কমপ্লিট করব। প্রত্যেকটা গ্রামারে যত যা কিছু রয়েছে, ভয়েস, ন্যারেশন, জয়নিং, ক্লজ, ডিগ্রি, যত যা কিছু, নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, যত যা কিছু, তাছাড়া রাইটিং, নোটিস রাইটিং, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, যত যা কিছু, সমস্ত রাইটিং, এমনকি এইচএস লেভেলের যেমন 11-এর কমার্শিয়াল লিফলেট, এগুলো সব ওল্ড সিলেবাসের জিনিস। আগামীতে থাকবে কি না জানি না, যদি থাকে তো অবশ্যই আমি ভিডিও ওই জন্য প্রকাশ করব, ভিডিও দেব। আর যদি না থাকে তাহলে যেটা নিয়ে থাকবে সেটা সম্বন্ধে ভিডিও দেব। তো কোনো কিছু তোমরা মিস জানে না করো, সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ইংলিশের একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক থাকে। তাই আমরা প্রথমে লেটার শিখব, লেটারের পরে ওয়ার্ড শিখব, ওয়ার্ডের পরে সেন্টেন্স শিখব। লেটার জানলে ওয়ার্ড বানাতে পারা যাবে, এবং ওয়ার্ড যদি আমরা বানাতে শিখে যাই তাহলে সেন্টেন্স বানাতে শিখে যাব। সেন্টেন্সে আমাদের কোনো সমস্যা হবে না। তাই প্রথমে আমরা যেটা শিখছি আজকে সেটা হচ্ছে লেটার। ইংলিশ বর্ণমালার যে 26টি বর্ণ রয়েছে তাদের প্রত্যেকটিকে লেটার বলে। যেমন ABCDEFGH ETC, মানে ইংরেজি বর্ণমালার প্রত্যেকটা অক্ষরকে, প্রত্যেকটা অক্ষরকে বা বর্ণকে লেটার বলে। আমরা এখানে লেটার শিখছি, মানে ইংরেজি বর্ণমালার প্রত্যেকটা অক্ষরকে, প্রত্যেকটা বর্ণকেই, যেমন এ একটা বর্ণ, বি একটা বর্ণ, এই প্রত্যেকটা বর্ণকেই লেটার বলে। লেটার মানেই বর্ণ, মানে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটাই হচ্ছে এক একটা লেটার বা বর্ণ। এবার টাইপস অফ লেটার।
বর্ণ কয় প্রকারের বা লেটার কয় প্রকারের? লেটার দুই ধরনের, সাধারণত লেটার হচ্ছে দুই ধরনের। যেমন ভাওয়েল, ভাওয়েল মানে স্বরবর্ণ, বাংলায় যেমন আছে অ থেকে ও ঔ স্বরবর্ণ প্রথম 12টা, তারপরে এগুলা ব্যঞ্জন বর্ণ। ঠিক একই রকমভাবে ইংলিশে কিন্তু ওইরকম প্রথমগুলো না, ইংলিশে মাঝে মধ্যে মিশে আছে স্বরবর্ণ, যেগুলো সেগুলো মাঝে মধ্যে মিশে আছে। বাংলায় যেমন অ থেকে ও প্রথম 12টা সাজানো আছে পরপর, কিন্তু ইংলিশে ওইভাবে সাজানো নাই। তোমরা দেখতে পাচ্ছ ইংলিশে ভাওয়েল কোনগুলো? ভাওয়েল বলতে ইংলিশে এ ই আই ও ইউ এ পাঁচটিকে বলে, এ পাঁচটিকে বোঝানো হয়। ইংলিশে ভাওয়েল এ ই আই ও ইউ এ পাঁচটিকে বোঝানো হয়। আর বাদ বাকি যে 21টি লেটার রয়েছে ইংলিশে, যে 21টি লেটার রয়েছে এ ই আই ও ইউ এগুলা বাদে আর যে 21টি লেটার রয়েছে সেগুলাকেই কনসোনেন্ট বলে। তাহলে কনসোনেন্ট কোনগুলা, ভাওয়েল কোনগুলা বুঝলা? এ ই আই ও ইউ এগুলা হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল যদি তুমি ভালোভাবে না শেখো তাহলে ওয়ার্ড তৈরি করতে পারবে না। মানে ভাওয়েলগুলা যদি ব্যবহার না করো কোনো ওয়ার্ড গঠন হবে না। ইংলিশে ওয়ার্ড গঠন করতে গেলে অবশ্যই তার মধ্যে ভাওয়েল থাকতে হবে, ভাওয়েল বিনা কোনো ওয়ার্ড হয় না। সুতরাং ইংলিশে ওয়ার্ড বানাতে হলে অবশ্যই ভাওয়েল আমাদেরকে ভালোভাবে জানতে হবে, ভালো শিখতে হবে। ভাওয়েল ছাড়া ইংলিশে কোনো ওয়ার্ড হয় না। শুধু কনসোনেন্ট দিয়ে কখনো ওয়ার্ড হবে না, প্রত্যেকটা ওয়ার্ডে একটা না একটা না হলে ভাওয়েল থাকবেই। তারপরে 2 কনসোনেন্ট। কনসোনেন্ট আমি তো বললাম এই 5টা বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। শুধু কনসোনেন্ট দিয়ে কখনো ওয়ার্ড হয় না, তার মধ্যে একটা না একটা অবশ্যই ভাওয়েল চাই। তাহলে ভাওয়েল কনসোনেন্ট বোঝা গেল। তোমরা যেমন ওয়ার্ড বলতে পারো প্লে, প্লের পি কনসোনেন্ট, এল কনসোনেন্ট, এ ভাওয়েল, আবার ওয়াই, ওয়াই সেমি ভাওয়েল এবং কোনো কোনো জায়গাতে কনসোনেন্ট হিসেবেও ব্যবহৃত হয়, কিন্তু এখানে ওয়াই সেমি ভাওয়েল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া কিছু সেমি ভাওয়েল আছে, যেমন ডাব্লু এবং ওয়াই। এই সেমি ভাওয়েলের এক্সাম্পল এখানে নিচে লেখা আছে, দেখো স্কাই, ট্রাই, নাও, কাউ, বয়, ইটিসি। এখানে স্কাই, ট্রাই এগুলানে দেখো কোনো রকম ভাওয়েল নেই। এস কনসোনেন্ট, কে কনসোনেন্ট, ওয়াই কনসোনেন্ট, অথচ এটা একটা ওয়ার্ড। এটার মানে আকাশ, ট্রাই মানে চেষ্টা করা, কোনো ভাওয়েল নেই, কিন্তু এই দুটো প্রত্যেকটা একটা ওয়ার্ড, মানে আছে তাদের আলাদা, অর্থ আছে। তাহলে এখানে ভাওয়েল নাই, এগুলা কিভাবে ওয়ার্ড হলো? এখানে ভাওয়েল না থাকলেও এখানে ওয়াই সেমি ভাওয়েল আছে। সুতরাং যদি সেমি ভাওয়েলে থাকে তবুও সেটা ওয়ার্ড। এখানে এই ওয়াইটা ভাওয়েলের কাজ করছে, ভাওয়েলের কাজটাকে সম্পাদন করে দিচ্ছে ওয়াইটা, তাই এখানে ওয়াই সেমি ভাওয়েল হিসাবে কাজ করছে। সুতরাং সেমি ভাওয়েল যেহেতু আছে সুতরাং এটা একটা ওয়ার্ড। আর নাও, কাউ, বয় এগুলানে ভাওয়েল আছে, কিন্তু তার সঙ্গে শেষে যে ডাব্লিউ আছে, এখানে শেষে ওয়াই আছে, এগুলো আবার সেমি ভাওয়েল। ভাওয়েলের শেষে আবার এই যে ওয়ার্ডগুলো বসেছে, এই লেটারগুলো বসেছে, এগুলো আবার সেমি ভাওয়েল। তাহলে বোঝা গেল লেটার কাকে বলে। 26টা যে বর্ণমালার ইংরেজি অ্যালফাবেট বর্ণমালার যে 26টা লেটার রয়েছে, 26টা অক্ষর রয়েছে, প্রত্যেকটা বর্ণকে লেটার বলে। এবার এই লেটার 2 প্রকারের, এক হচ্ছে ভাওয়েল এ আই ও ইউ, এ 5টা ভাওয়েল। বাদ বাকি 2 হচ্ছে কনসোনেন্ট, যেগুলো আছে সবই হচ্ছে কনসোনেন্ট, এই 5টা বাদে যেগুলো আছে সব কনসোনেন্ট। এরপরে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল কোনগুলা? ভাওয়েলের মতন কাজ করে যেই লেটারগুলো সেগুলো সেমি ভাওয়েল। স্পেশালি এই ডাব্লু আর ওয়াই এই দুটো হচ্ছে সেমি ভাওয়েল, এই দুটোই সেমি ভাওয়েল হিসাবে ব্যবহৃত হয়। এইখানে দেখো ওয়াই ওয়াই, এখানে ডাব্লিউ, এখানে ওয়াই সেমি ভাওয়েল হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে বোঝা গেল লেটার সম্বন্ধে ধারণাটা আসলো। লেটার সম্বন্ধে ধারণাটা যদি চলে আসে তাহলে এবার ওয়ার্ডের দিকে আমরা এগোই। আচ্ছা, তাহলে এবার ওয়ার্ড নিয়ে বলি। ওয়ার্ডে দেখো এখানে ডেফিনেশন সম্পূর্ণ লেখা আছে।
এটাও তোমরা নোট করে নিও। আমি তাহলে একবার বলি, কিছু লেটার নিয়ে একটি ওয়ার্ড গঠিত হয়, কিন্তু লেটার সমষ্টি অর্থপূর্ণ না হলে তাকে ওয়ার্ড বলা যায় না। মানে ওয়ার্ড কিছু লেটার নিয়ে গঠিত হয়, কিছু লেটার কয়েকটা অক্ষর পাশাপাশি বসবে, একত্রিত হবে, দিয়ে একটি ওয়ার্ড গঠিত হবে। এবার সেই ওয়ার্ডটার অবশ্যই অর্থ থাকতে হবে। যদি সেটা কোনো কিছুকে মিন করে, তার যদি অর্থ থাকে তবে সেটা ওয়ার্ড, যদি অর্থ না থাকে তাহলে সেটা ওয়ার্ড না। নিচে এটাই পরিষ্কার করে লেখা রয়েছে আবার, অর্থাৎ এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন সেই লেটার বা লেটার সমষ্টিকে ওয়ার্ড বলে। যেমন ক্যাট, বয়, টয়, পেন, এটসেট্রা। তাহলে এক বা একাধিক লেটার পাশাপাশি বসছে, বসার পরে সেগুলা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। পাশাপাশি বসার পরে তারা একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে একত্রিত হয়ে। যখন অর্থটা প্রকাশ করছে, তারা একত্রিত হয়ে যখন অর্থ প্রকাশ করছে তখন সেটাকে ওয়ার্ড বলা হচ্ছে। যেমন ক্যাট একটা ওয়ার্ড, বয়, টয়, পেন, ইটিসি ওয়ার্ড। এবার দেখো, যদি অর্থ না বোঝায় তাহলে সেটা ওয়ার্ড হবে না। এই যে এখানে ক্যাট আছে, এই ক্যাট এরকমভাবে না লিখে যদি এরকম লেখা হতো, ধরো TAC, এটার কোনো অর্থ রয়েছে? এটা যেহেতু কোনো অর্থ নেই তাই এটা ওয়ার্ডও না। তারপর এই যে পেন, ধরো ENP, এটা ওয়ার্ড না, এরও কোনো অর্থ নেই। সুতরাং এই পেন যখন হবে তখন সেটার অর্থ থাকবে, আর যখন ENP, এই লেটারগুলো যখন এইভাবে ওলটপালটভাবে বসবে তখন সেটার আর কোনো অর্থ থাকবে না। যদি অর্থ না থাকে সেটা ওয়ার্ড না, আর এটার অর্থ আছে তাই এটা ওয়ার্ড। ঠিক একই রকমভাবে এই যে ক্যাট, ক্যাটের অর্থ আছে, ক্যাট মানে বেড়াল, সবাই জানো তোমরা, তো ক্যাটের অর্থ আছে তাই এটা ওয়ার্ড। ঠিক একই রকমভাবে এই যে TAC, এই যে এখান থেকে এলোমেলোভাবে লেখা আছে, লেটারগুলোকে সাজিয়ে ঠিকঠাক বসাতে হবে এবং অর্থ বোঝাতে হবে। অর্থ যদি প্রকাশ করে তবেকার ওয়ার্ড। যদি এইরকমভাবে এলোমেলোভাবে যেখানে সেখানে জাতামাতাভাবে বসিয়ে দেওয়া যায় তাহলে সেটা অর্থ প্রকাশ করবে না, আর অর্থ প্রকাশ না করলে সেটা ওয়ার্ডও হবে না। সুতরাং লেটারকে সঠিকভাবে সজ্জিতভাবে সাজিয়ে গুছিয়ে ওয়ার্ডের রূপ দিতে হবে। লেটার শেখার পরে তাকে সঠিকভাবে সজ্জিত করে ওয়ার্ডের রূপ দিতে হবে, আর কয়েকটা এরকম ওয়ার্ডকে আবার সজ্জিত করে সেন্টেন্সের রূপ দিতে হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। যদি কোনো জায়গা বুঝতে তোমাদের অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি পরবর্তীতে সেই জিনিসগুলো একটু বিস্তারিতভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা শিখব সেন্টেন্স সম্বন্ধে। সেন্টেন্সের ডেফিনেশন এখানে দেখো দেওয়া আছে। সেন্টেন্স ইংলিশে বলতে গেলে এ গ্রুপ অফ ওয়ার্ডস, এক গ্রুপ ওয়ার্ডস হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স, যেটা একটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করবে। এ কমপ্লিট সেন্স, পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করবে, ইজ কল্ড এ সেন্টেন্স, তাকেই সেন্টেন্স বলবে। মানে কিছু শব্দ পাশাপাশি বসবে, দিয়ে পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করবে, তবে সেটাকে সেন্টেন্স বলবে। এখানে দেখো বিভিন্ন শব্দ পাশাপাশি বসে যখন পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। তাহলে সেন্টেন্স হতে হলে অবশ্যই কিছু এই যে ওয়ার্ড শব্দ সেগুলোকে পাশাপাশি বসতে হবে। মানে
কিছু লেটার পাশাপাশি বসে একটা ওয়ার্ড গঠন করেছে। এবার কিছু ওয়ার্ড পাশাপাশি বসে, ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে একটা সেন্টেন্স গঠন করবে। সেন্টেন্স এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো অনেক। তোমরা আগে এই জিনিসটা ভালোভাবে বুঝে নিও যে কিছু শব্দ সেগুলো পাশাপাশি বসবে, দিয়ে যখন পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করবে, যা ও বলতে চাইছে সেটা যখন পরিপূর্ণভাবে সে বলতে পারবে সামনের কোনো ব্যক্তি, তখন সেটাকে সেন্টেন্স বলবে। সেন্টেন্স তখনই হবে যখন সেটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করবে। এখানে দেখো উদাহরণগুলো দেখো, তাহলে বুঝতে পারবা। এক্সাম্পল 1, আই ইট রাইস। আমি ভাত খাই। আমি ভাত খাই যা বলতে চাইছে, ধরো আমি বলতে চাইছি যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই নিজে, এটা আমি বলতে চাইছি। আমি যেটা বলতে চাইছি সেটা পরিপূর্ণভাবে বলতে পারলাম না। যদি আমি পরিপূর্ণভাবে এটাকে মানে মনের ভাবটাকে প্রকাশ করতে পারি, যেটা আমি বলতে চাইছি সেটা আমি যদি পরিপূর্ণভাবে বলতে পারি, তবে এটা সেন্টেন্স। আই ইট রাইস, এটাতে আমি যা বলতে চেয়েছি পরিপূর্ণভাবে বলতে পেরেছি। সামনের জন যে আমার কথাটা শুনছে সে আমার কথাটা বুঝতে পেরেছে, আমি পরিপূর্ণভাবে বলতে পেরেছি, সে বুঝতে পেরেছে, তাই এটা একটা সেন্টেন্স, বাক্য। সেন্টেন্স মানে বাক্য। তারপর আর একটা কথা এখানে বলে নিই, এটা পরিপূর্ণভাবে যখন মনের ভাব প্রকাশ করবে তখন সেটা সেন্টেন্স, আর যদি পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ না করে তাহলে সেটা সেন্টেন্স না। যেমন আমি ভাত খাই, এবার কেউ হয়তো বলে দিল যে ইটটাকে হয়তো রাখলো না, বা হয়তো আইটাকে রাখলো না। ধরো এরকম বললো আই রাইস। আই রাইস, এটাই কোনো বাক্য, কোন সেন্টেন্স? আমি ভাত সেন্টেন্স না। এরকম যদি কেউ বলে আই রাইস ইট, যদি এলোমেলোভাবে বসায় তাও বাক্য না। যেমন ওয়ার্ড গঠন করতে হলে লেটারকে ঠিক সাজিয়ে লিখতে হয়েছিল তবেকার ওয়ার্ড হয়েছিল, লেটারগুলোকে সাজিয়ে গুছিয়ে লিখলে তবে ওয়ার্ড হয়েছিল। এখানেও তাই, ওয়ার্ডগুলোকে সাজিয়ে গুছিয়ে লিখলে তবেকার সেন্টেন্স হবে। মানে সেন্টেন্স গঠন করতে হলে ওয়ার্ডগুলোকে ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এর জন্য একটা স্ট্রাকচার আছে, যেমন সাবজেক্ট, এমভি, অবজেক্ট, মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা মেন ভার্ব অবশ্য, এই জন্য এমভি বললাম আমি। এগুলো না ব্যাপার পরে আসবো, এগুলো আমি শেখাবো সব। তো এখানে দেখো সেন্টেন্স, সেন্টেন্স বলতে গেলে সেই জিনিসটা যেটাতে পরিপূর্ণভাবে মনের ভাবটা প্রকাশ পাবে সেটা সেন্টেন্স। যেমন আমি ভাত খাই, আমি যেটা বলতে চাইলাম সেটা সম্পূর্ণ বলেছি, পরিপূর্ণভাবে বলেছি, সামনের ব্যক্তি পরিপূর্ণভাবে আমার মনের কথাটা বুঝতে পেরেছে, তাই এটা একটা বাক্য। এবার কেউ যদি বলে আমি ভাত, তাহলে সেটা বাক্য না। 2 নম্বর দেখো, দে রিড বুকস, তারা বই পড়ে। এটা আমি হয়তো অন্য কারোর সামনে বললাম, সামনে আমার কেউ আছে হয়তো, তাকে আমি বললাম তারা বই পড়ে, আমি যেটা বলতে চাইলাম সে বুঝতে পারলো। এবার আমি যদি বলি তারা বই, এই কথাটা যদি আমি তাকে বলি সে কি বুঝবে আমি কি বলতে চাইছি? আমার কথাটা কি তার সামনে পরিষ্কার করে বলা হলো? হলো না, তাহলে সেটা বাক্য না। যখন পরিপূর্ণভাবে আমি যেটা বলবো সেটা তাকে পরিপূর্ণভাবে প্রকাশ করে বলতে পারবো, আমি যেটা বলতে চাইছি তাকে যখন সম্পূর্ণ বোঝাতে পারবো, তখন সেটা বাক্য। দে রিড বুকস, এটা একটা বাক্য। তারপর টম রাইটস উইথ এ পেন, টম একটা পেন দিয়ে লিখে, এটা একটা বাক্য। এখানে টম রাইটের সাথে এস যুক্ত হয়েছে, যেহেতু টম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি পার্সনের ব্যাপারেও আসবো, পার্সন নাম্বার, টেন্স যখন করাবো আমি তার আগে এগুলো সব করিয়ে দেব। সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্সগুলা দেখো প্রত্যেকটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে। পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করতে হলে, এই পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করলে তবেই সেন্টেন্স। প্রত্যেকটা বাক্য, আমি ভাত খাই, তারা বই পড়ে, টম কলম দিয়ে লেখে, পরিপূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো,
যেটা আমি বলতে চাইছি সামনের ব্যক্তিকে সে বুঝতে পারছে। এবার আমি যদি বলি দ্য ডোর, দরজা, সেটা কি বাক্য? দরজাটি, ও কি বলবে দরজাটির কি হয়েছে? সে তো অটোমেটিক্যালি তার মনে প্রশ্ন জাগাতেই পারে যে বললো দরজা, দরজার আবার কি? যখন আমি বলবো দরজাটি খোলো, তখন ও বুঝবে যে তাকে দরজাটা খুলতে বলা হয়েছে। যখন ওপেন দ্য ডোর বলবো তখন এটা একটা বাক্য, মানে পরিপূর্ণ আমি যেটা বলতে চাইলাম পরিপূর্ণভাবে বললাম, তাই এটা একটা বাক্য। তারপরে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, এটাও একটা বাক্য। যা তাকে বললাম, যা তাকে জিজ্ঞেস করলাম, পরিপূর্ণভাবে জিজ্ঞেস করতে পারলাম, তাই এটা একটা বাক্য। তারপর মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, যেটা বলতে চাইলাম পরিপূর্ণভাবে বললাম, তাই বাক্য। এগুলো সব বাক্য বা সেন্টেন্স। এই সেন্টেন্সের আবার 5টা ধরন আছে, প্রধানত 5টা ধরন আছে, 5 রকমের সেন্টেন্স প্রধানত। তারপরে তার আবার ভাগ আছে 2 রকমের, অ্যাফার্মেটিভ নেগেটিভ। তারপরে তার আবার ভাগ আছে। তো আমরা এবার এই সেন্টেন্স পর্যন্ত শিখে নেওয়ার পরে এবার যেগুলো পরীক্ষায় থাকার মতন, যেগুলো পরীক্ষায় থাকে, যে সেন্টেন্সগুলো আমাদেরকে ধরতে হয় পরীক্ষায়, মানে ক্লাস 8 পর্যন্ত সেন্টেন্স আইডেন্টিফাই করারও অনেক কোয়েশ্চেন থাকে, সেগুলো উত্তর করতে হলে অবশ্যই সেন্টেন্সগুলোকে ভালোভাবে শিখতে হবে। সেন্টেন্স যে 5 রকমের আছে প্রধানত, সে 5 রকম সহজ জিনিস, খুবই সহজ জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা কেউ না বুঝে থাকবা না, তোমরা প্রত্যেকে, আমি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবা, কারণ খুব সহজ জিনিস। আমি তোমাদেরকে যথেষ্টভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। বাকিটা তোমাদের প্র্যাকটিস, তোমাদের ইচ্ছা, তোমাদের যদি অ্যাটেনশন থাকে তোমরা অবশ্যই শিখবা। আমি তোমাদেরকে সামনের দিনকা সেন্টেন্সের ব্যাপারে যত যেগুলো আছে সেন্টেন্সের ব্যাপারে, সেন্টেন্সের প্রকারভেদ যেগুলো আছে সেগুলো সব তোমাদেরকে আমি শিখাই দেব। এই যে যেমন এখানে সেন্টেন্স এই 1 2 3, এই 3টে 1 2 3, এই 3টে প্রথম 3টে উদাহরণ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আছে। তারপরটা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আছে, এটা কোশ্চেন করছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। মে ইউ লিভ লং প্রার্থনা করছে, অপটেটিভ সেন্টেন্স। তোমরা অবশ্য আগে থেকে জানো এগুলা, তো যারা জানো না তারা আমাদের আগামী পর্বে যে ভিডিওটা আসবে অবশ্যই সেটার জন্য অপেক্ষা করো। যদি শিখতে হয় তাহলে অবশ্যই আমাদের টাচে থেকো, তোমরা সব শিখে যাবে। ইংলিশ গ্রামারের A to Z সব কিছু শিখিয়ে দেব, শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমার, যদি তোমরা চেষ্টা করো তবে। তোমরা যদি মনে করো আমি শিখবো না তাহলে তো আমি আর পারবো না, তবে আমি পুরো কোর্সটা কমপ্লিট করব। বাকিটা তোমাদের, তোমাদের ইচ্ছা হলে তোমরা শিখবে, না ইচ্ছা হলে না শিখবে, আমার তো তাতে কিছু করার নেই। তো আজকের মতন এইটুকুই। টেক কেয়ার, হ্যাভ এ গুড হেলথ, বাই বাই।